Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, you are welcome online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Bulaid Hossain. Today we are going to discuss on narrative style, especially narration. I mean passage narration. তোমাদের লাস্ট ক্লাসে কিছু অনেকগুলা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বাকি কিছু আলোচনা করব। এরপরে আমরা প্যাসেজ ন্যারেশন রুল শেষ করার পরে আমরা প্র্যাকটিসে যাব। এখানে অনেক রুল দেওয়া আছে আগে থাকতে। আজকে আলোচনা করব বক্তার মূল উক্তিতে যদি বক্তার মূল উক্তি অর্থাৎ রিপোর্টের স্পিচের ভিতরে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে, মানে একদম প্রশ্ন করলো, ঠিক না, সে প্রশ্ন আরো জবাব দিল, একে বলে কোনো প্রশ্নের উত্তর থাকলে ভার্ব অফ সেইং, যাকে আমরা সেড টু বলি, সেই সেড টুর পরিবর্তে রিপ্লাই ব্যাক হবে। এবং বাকি নিয়ম যথাযথ। এই যথাযথ বলতে বোঝানো হয়েছে যে পূর্বে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাদের বহাল থাকবে এবং বাড়তি নিয়ম হলো কি হবে, রিপ্লাই ব্যাক হবে। দেখো এখানে একটা এক্সাম্পল, he said to me, what are you doing? এখানে একটা প্রশ্ন করেছেন, তাহলে এখানে হবে কি I said I am going to market. I am going to market. এখানে সে আমাকে প্রশ্ন করছে যে he said to me what are you doing? সে প্রশ্ন করে তুমি কি করিতেছো? I said, এখানে রিপোর্টিং ভার্ব শুধু বসানো হয়েছে আর সাবজেক্ট বসানো হয়েছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসানো হয়নি। এই সারা অনেক সময় ন্যারেশন হয়, কিন্তু আমি জবাব দিলাম আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। এখন এখানে এটাকে ইনডাইরেক্ট করলে কি হবে, দেখো হি প্রশ্ন করছে, সেটা কি হবে, আস্কড হবে, হি আস্কড মি। এখন বলতে পারো স্যার এখানে তো রিপ্লাইটা ধরুন, এখানে প্রশ্ন করছে, দ্বিতীয়টা হবে রিপ্লাইটা, আর প্রথমটা কিন্তু যথাযথ নিয়মই করতে হবে। দেখো হি আস্কড মি, কমানে কি হবে, এবার ডব্লিউএস কোশ্চেন আছে, সেই ডব্লিউএস কোশ্চেনটি হবে হট এবং সাবজেক্ট আগে আসবে ইউ। ইউ তাহলে কি কাকে ভালো করে, এই রিপিটিং ভার্বের অবজেক্টকে ভালো করে। তাহলে কি আছে, মি আছে, মি তাহলে ব্যাকআপ কি করবে, মি এর সাবজেক্ট বসবে আই, তাহলে আই এম ইজ আর ওয়াজ আর তাহলে কি হয়, এম ইজ আর ওয়াজ আর, আই ওয়াজ or I was doing। তাহলে এখানে ভুলটা হবে, এইবার আমি জবাব দিছি, এইবার হবে রিপ্লাইটা, না কি হবে, I replied that, I replied that। এখানে কি আছে, I আছে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্টও আছে I, কি হবে I, এরপরে এবি কাটারকে ওয়াজ, I was going, তো আর কোনো পরিবর্তন দরকার হচ্ছে না, I was going to market, I was going to market। তো কি হলো, সে প্রশ্ন করছে, এটা হলো যথাযথ নিয়ম হবে, আর আমি জবাব দিছি, এখানে রিপ্লাইটা হবে, আর বাকি অংশগুলো পূর্বের নিয়মের মধ্যে আমরা করেছি। এবার দেখো আমরা আরেকটা নিয়মে যাব, যে বক্তার মূল উক্তিতে যদি কোনো প্রশ্নের করার পরে ইয়েস বলে, কি বলে, কি হবে, বক্তার মূল উক্তিতে যদি ইয়েস থাকে, yes
থাকে তাহলে কি হবে ভার্ব অফ ওটা লেখার দরকার নেই আমাদের কি হবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হবে এবং বাকি অংশ কি যথাযথ নিয়মে হবে যেমন সে প্রশ্ন করলো দি টিচার said to the student have you done your English lesson today क्या হবে he said comma yes স্যার এখানে আমরা আরেকটা নিয়ম লাগিয়ে দিয়েছি সেটা হলো যে শুধু বলছিলাম যে বক্তার মূল উক্তিতে যদি কোনো প্রশ্নের পরিবর্তে ইয়েস বলে তাহলে কি হবে রিপ্লাই দ্যাট হবে কিন্তু এখানে প্রশ্ন করছে ইয়েস বলছে আবার একটা প্রশ্ন তুলে দিয়েছি সেটা কি স্যার এই স্যারের কিন্তু আর নিয়ম আছে পূর্বে আমরা শিখেছিলাম সেটাও কিন্তু এখানে প্রয়োগ করতে হবে যেমন আছে কি দি teacher asked the student কি হবে কমাইতে পারো বুঝলে ভার্ব আছে সেটা লিভ হবে মনে থাকবে তোমাদের যে যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করে তাহলে সেই ডব্লিউএস কোশ্চেনটি বসবে আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করে অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি ইয়েস অর নো অ্যানসার আসে তাহলে হবে ইফ ইউ আছে ইউ তাহলে কাকে ফলো করে স্টুডেন্টকে ফলো করে অবজেক্টকে ফলো করে ইফ তাহলে কি হবে হি তারপর ভার্ব বসবে হ্যাভ থাকলে কি হয় হ্যাভ থাকলে হ্যাড আসবে হি হ্যাড done your English lesson your মানে কি his ওই স্টুডেন্টকে বুঝাইছে done his English lesson টু তাহলে কি হয় এটা ওই কিন্তু বলছে ওয়ার্ড দুটো তো বলছে ওয়ার্ড এই যাবে lesson that day এটা হলো আমাদের যথাযথ নিয়মে এবার হবে এই যে হি সেড ইয়েস এখানে আইসা রিপ্লাই দিতে আপনাদের হবে কি হবে হি রিপ্লাইড হি রেসপেক্টফুলি আমরা একটু ভুলে গেছি এখানে আমরা সেটা বসাইলে হয় অবজেক্টের পরে বসালে হয় তাহলে আমরা এখানে বসাবো হি রেসপেক্টফুলি লাগবে যেহেতু আমাদের এখানে স্যার ছিল সেদিকে হবে রেসপেক্টফুলি হবে না তাহলে হি রেসপেক্টফুলি রিপ্লাই in the affirmative কি হলো সে রেসপেক্টফুলি এখানে আমরা নিয়ম আছে যে বক্তার মূল উক্তিতে যদি কোনো প্রশ্নের পরিবর্তে বা প্রশ্নের উত্তরে ইয়েস বলে তাহলে কি হবে ভার্ব অফ সেই এর পরিবর্তে হবে রিপ্লাই দ্যাট রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হবে
কিন্তু এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড ছিল স্যার, সেজন্য ইনক্লুডিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের পরে রেসপেক্টফুলি বসাতে হবে। তো আমরা সেজন্য কি বসিয়েছি, হি রেসপেক্টফুলি রিপ্লাই দ্য অ্যাফার্মেটিভ, ঠিক না? এবার আমাদের আর একটা নিয়মে আসবো, সেটা হলো বক্তার মূল উক্তিতে যদি নো থাকে তাহলে কি হবে, রিপ্লাই দ্য নেগেটিভ বুঝাবে। অর্থাৎ বক্তার মূল উক্তিতে ইয়েস থাকলে হবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে হবে কি, রিপ্লাই ইন দ্য নেগেটিভ। অতি সহজ। তো কি হবে, এখানে আমরা দেখলাম নো থাকে, নো থাকে তাহলে কি হবে, রিপ্লাই ইন দ্য নেগেটিভ হবে। এই অ্যাফার্মেটিভ বসে আমরা এখানে নেগেটিভ লাগিয়ে দিলাম, নেগেটিভ হবে। যেমন একটা উদাহরণ দিলাম, হি সেড টু মি, হি সেড টু মি আর ইউ ইল। এখানে প্রশ্ন করছে কি হবে, আই সেড to him, I said to him, comma no, এখানে ফুল স্টপ দিয়া ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিতে হবে। কি হলো, হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ? আমি জবাব দিলাম নো। তো এখানে কি হবে, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। তো কি হবে, আগেরগুলো তো করতে হবে, ঠিক না? হি asked me। এবার অগ্রিম ভাবে প্রশ্ন করতে সেদিন কি হবে, ইফ হবে। ইফ সাবজেক্ট ইউ, এই অবজেক্টকে ফলো করবে, সেদিন কি হবে, আই ওয়াজ ইল। এর প্রশ্ন করলো, আমি জবাব দিলাম, আই replied। I replied in the negative। কি গেল, I replied the negative, আমি নাবোধক জবাব দিলাম। এই গেল তোমাদের, যদি প্রশ্নের জবাব থাকে কি হবে, রিপ্লাই ব্যাক, আর যদি ইয়েস থাকে তাহলে কি হবে, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে কি হবে, রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তবে এর ভিতরে যদি আরো কোনো উক্তি বা কোনো ফ্রেজ ইডিয়াম থাকে সেগুলো বসাতে হবে নিয়ম অনুযায়ী। এবার আসো একই বক্তার মূল উক্তিতে বক্তার মূল উক্তিতে ইয়েস অথবা নো এর পরে উক্তি থাকলে replied in the affirmative অথবা replied in the negative if এর পরে and said that হবে। এবার ভালোভাবে আরেকটু শুনুন
যে একটু বুঝেছিলাম আমরা, যদি প্রশ্নের জবাব থাকে তাহলে রিপ্লাই দ্যাট হবে, আর যদি প্রশ্নের জবাবে ইয়েস থাকে তাহলে রিপ্লাইটা অ্যাফার্মেটিভ হবে, আর যদি প্রশ্নের উত্তরে নো থাকে তাহলে রিপ্লাইটা নেগেটিভ হবে। কিন্তু এর পরপর যদি আবার উক্তি থাকে তাহলে রিপ্লাইটা অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাই ইন দ্য নেগেটিভের পরে অ্যান্ড সেড দ্যাট হবে। তবে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ব্যাক না অ্যান্ড আস্কড, ব্যাক এন আস্কড এভাবে হবে। তো এটাই বেশ থাকে অ্যান্ড সেড দ্যাট হবে, ঠিক না? তাহলে দেখো মাদার said to the boy, have you gone to school? Yesterday. He said no, I am unwell. এই যে এখানে দেখো কি হয়েছে, সে প্রশ্ন করে মাদার সেড টু দা বয়, মা ছেলেটিকে বলো হ্যাভ ইউ গান টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? সে জবাব দিল নো, আই অ্যাম আনওয়েল, আমি অসুস্থ ছিলাম। বা এখানে যদি থাকি আই ওয়াজ, এই নিয়মটা নিয়ে কোনো নিয়ম, আই ওয়াজ আনওয়েল, আমি অসুস্থ ছিলাম। এই নো বলার পরে সে জবাব দিয়েছে, তাই কি হবে অ্যান্ড সেড দ্যাট না? তাহলে প্রথম উক্তিটা আমরা লিখি যথাযথ নিয়মে। কি হলো, মাদার asked the boy, মাদার asked the boy। এবার কি হবে, অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন শুরু হয়েছে, সেটা ইফ হবে। ইফ ইউ কাকে বলা হয়, বি বয়কে বলা হয়, ঠিক আছে? ইফ হি হ্যাভ, তাহলে কি হয় হ্যাভ। ইফ হি হ্যাভ গান টু স্কুল yesterday, এটা প্রয়োগিত বাচক গড, সেটা কি হবে দুরন্ত বাচক গড়ে পরিবর্তিত হবে। কি হবে in previous day। তো কি হলো, এটা পূর্বেরটা যথাযথ নিয়ম করলাম, এবার এইখানে নিয়মটা রুলটা প্রয়োগ হবে। কি হবে, হি replied in the negative and said that, ঠিক আছে? নো বলছে এবং পরপর উক্তি আছে, সেজন্য কি হবে হি রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট। কি হবে, হি ওয়াজ থাকলে হ্যাড বিন হয়, কি হয় অবস্থা, কি হয় হ্যাড বিন, হি হ্যাড বিন ইন, এই গেল তোমাদের কিছু রুল। এগুলো প্রায় পরীক্ষায় তোমাদের আসে, তুমি ভালোভাবে বারবার এগুলো চেষ্টা করে আয়ত্তে রাখবে। কিভাবে বক্তার মূল উক্তি থাকলে মানে মূল উক্তিতে প্রশ্নের জবাব কি হবে, ইয়েস থাকলে কি হবে, নো থাকলে কি হবে, এবং ইয়েস আর নোর পরে পরপর উক্তি থাকলে কি হবে, সেই নিয়মগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে। এবার আসবে তোমার বক্তার মূল উক্তিতে যদি সংক্ষিপ্ত কোন উক্তি থাকে, কি বললাম, বক্তার মূল উক্তিতে যদি সংক্ষিপ্ত
উক্তি থাকলে তা পূর্বের সেন্টেন্সের সাথে মিলিয়ে সম্পূর্ণ রূপে লিখতে হবে। সম্পূর্ণভাবে লিখতে হবে। এখানে দেখো একটা আনকমন রুল, যে বক্তার মূল উক্তি অতএব যখন প্রশ্ন করা হয় তখন আমরা নানাভাবে প্রশ্ন জবাব দিয়ে থাকি। আমরা যে সারিও জবাব দিই, যেন মাথাকে কাট করে এদিকে ওদিকে জবাব দিই, আবার ইয়েস অর নো বলি, আবার বললে কি বলে হ্যাঁ বলি, মানে সম্পূর্ণ বলি না। তো প্রশ্ন করলো হোয়াট ইজ ইউর নেম, তুমি জবাব দিলে কি মাই নেম ইজ, হ্যাঁ তুমি জবাব দিলা হাবিব। এটা সংক্ষিপ্ত উক্তি হলো, কিন্তু এই ইনডাইরেক্টলি সংক্ষিপ্ত কোনো উক্তি থাকতে পারবে না। তা আগের শ্রেণীর সাথে মিলিয়ে পূর্ণাঙ্গ রূপ লিখতে হবে, যে তুমি কি লাগবা, মাই নেম ইজ হাবিব। এবার মাদার said to the boy, have you finished your study? He said, when the boy said, he said to his mother, yes, I have. এখানে দেখো তার উত্তরটা কিন্তু সম্পূর্ণ হয়নি, যে মাদার সেড টু দা বয়, মা ছেলেকে বলল হ্যাভ ইউ ফিনিশড ইউর স্টাডি, তুমি কি তোমার লেখাপড়া শেষ করেছো? দি বয় সেড ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি। কিন্তু এইখানে আই হ্যাভটা কিন্তু সংক্ষিপ্ত উক্তি। সে বলতে পারতো কি ইয়েস আই হ্যাভ ফিনিশড মাই রিডিং বাই স্টাডি, ঠিক আছে, ওখানে বলতে পারতো কিন্তু সংক্ষেপে জবাব দিয়েছে। কিন্তু ডাইরেক্টে সংক্ষিপ্ত উক্তি থাকতে পারবে, কিন্তু ইনডাইরেক্টে সংক্ষিপ্ত উক্তিকে আগের শ্রেণীর সাথে মিলিয়ে সম্পূর্ণরূপে বা পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে। দেখো এখানে একটা কি হবে, mother asked the boy, কি হবে, if হবে, if he had finished his study, আচ্ছা এটা যথাযথ নিয়ম করলাম। এবার এইটার ভিতরে আমাদের যে রূপটা আছে সেগুলো এখানে প্রয়োগ করতে হবে। হি সেড টু হিজ মাদার, কি হবে, হি রিপ্লাইড in the affirmative, এবং পরবর্তী আসবে and, সেটা হবে and said that, and said that, এবং সে বলল, পরবর্তী কি and said that he had
কিন্তু যদি আমাদের নিয়ম অনুযায়ী হবে কি হবে, শুধু হি হয় হ্যাড হওয়ার কথা। কিন্তু কি বলছে নিয়মে বলছেন যে পূর্বের সেন্টের সাথে মিলিয়ে পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে। সেটি হি হ্যাড ডান না ফিনিশড, হি হ্যাড ফিনিশড, finished his study। এভাবে লিখতে হবে। তো কি হলো, এখানে ছিল শুধু yes I have, তো কি হবে yes বদল ইয়ে রিপ্রেজেন্ট অ্যাফার্মেটিভ পরপর এন্ড সেড দ্যাট বসিয়ে এই I have আছে, এটা কি হবে he had finished his lesson that day, finished his lesson। এভাবে তোমার যে সংক্ষিপ্ত উক্তি থাকে তা ইনডাইরেক্ট স্পিচ করার সময় তা পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে। এবার আমরা আরেকটা সম্পর্কে আলোচনা করব। এখানে রুল আছে এই বাই র, যদি থাকে বাই গড, যদি থাকে বাই আল্লাহ, যদি থাকে আল্লাহ বাদ দিলাম বাই জব ইত্যাদি থাকলে, ইত্যাদি ইত্যাদি থাকলে শুরুতে এখানে লিখছি যে বক্তার মূল উক্তিতে যদি বাই রব, বাই জব, বাই গড এভাবে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় শুরুতে শাওয়ারিং বাই রব, শাওয়ারিং বাই জব, শাওয়ারিং বাই গড ইত্যাদি বসিয়ে নিতে হবে। বাকি অংশ তোমাদের যথাযথ নিয়মই করতে হবে। যেমন they said to him, they said এখানে আমরা he দেই, কি হবে he said to you by God, I will teach you a good lesson। কি হলো he said to you, সে তোমাকে বলল by God I will teach you a good lesson, আমি তোমাকে একটি উচিত শিক্ষা দেব। মানে আমরা খোদার কসম করে বলি না, এই কথাটা এখানে বোঝানো যায় খোদার কসম তোমাকে আমি এক উচিত শিক্ষা না দিয়ে ছাড়বো না। সেদিন কি হবে ই না শুরুতে হবে শাওয়ারিং, শাওয়ারিং বাই গড, শাওয়ারিং বাই গড। তারপর বাক্য উচিত যথাযথ না হি said to you, কমাতে কি হবে that, কি হবে হি will কি হয় would, will কি হয় would, he would teach
টিজ ইউ, ইউটা কাকে বলা হয়? ডাব্লিউ কে বলা হয় না, সেটা ইউই হবে। টিজ ইউ এ গুড লেসন। তাহলে কি বললাম? এই শুধু এই অতিরিক্ত শাওয়ারিং বাই গড থাকলে গড হবে, রব থাকলে রব হবে, জব থাকলে জব হবে, আল্লাহ থাকলে আল্লাহ হবে। খোদার কসম বলে, খোদার কসম আমি তোমাকে কিছু শিক্ষা দেব। এই গেল তোমাদের আরেকটা নিয়ম। আর একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব। বক্তার মূল বলে, এটা বক্তার মূল উক্তিতে অনেক সময় ফ্রেজ, ইডিয়াম, জিরান বা পার্টিসিপল এভাবে অতিরিক্ত অনেক ওয়ার্ড থাকে। সেই অতিরিক্ত ওয়ার্ডটা ইন্ডাইরেক্ট করার সময় রিপিটিং ভার্বের সাবজেক্টের শুরুতে নিতে হবে, মানে রিপিটিং ভার্বের শুরুতে নিতে হবে। মনে থাকবে তো? এখানে উদাহরণ দেখো, হি said to me, then learn to be honest. এই দেনটা কিন্তু একটা অতিরিক্ত ওয়ার্ড হিসেবে আসছে, মানে লিঙ্কার বা কানেক্টর জাতীয় ওয়ার্ড হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট সেন্টেন্স। সেদিন কি হবে? দেনটা সেন্টেন্সের শুরুতে দিতে হবে, দেন। তারপরে কি হবে? বাকি অংশ যথাযথ নিয়ম হবে হি, এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, সেদিন কি হবে? অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি। কমনে কি হবে? ইম্পর্টেন্ট সেন্টেন্স কমনে টু বসে, অ্যাডভাইসড মি টু লার্ন। এই নিয়ম পূর্বে বুঝিয়েছিলাম, টু বি honest, এইভাবে অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকলে যে রিপিটিং ভার্বের শুরুতে না, বক্তার মূল উক্তিতে, বক্তার মূল উক্তিতে অর্থাৎ ডাবল ইম্পর্টেন্ট কমার ভিতরে যদি অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকে সেটা শুরুতে রিপিটিং ভার্বের শুরুতে নিয়ে আসবে। এভাবে তোমরা করবা। তা আমাদের আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের রুল সম্পর্কে আলোচনা করলাম, আর এ পর্যন্তই আমরা এই রুল শেষ করব। এবং আরও যদি কোনো নিয়ম থাকে তোমরা সেটাও বইয়ের মাধ্যমে ভালোভাবে শিখে নেবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরে আমরা প্র্যাকটিস করব প্যাসেজ ন্যারেশন কীভাবে করে, আমরা প্যাসেজ তুলে তুলে সেটা বুঝাবো। দ্যাটস ফর অল দ্য বেস্ট।